অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আমাদের ঘরে যেদিন বিয়ে সানাই বাজলো সেদিন আম্মু সবার আগে আপুকে জড়িয়ে ধরে কাঁদছিল, খুশির কান্না। কারণ এই দিনটার জন্য আপু 3 বছর অপেক্ষা করেছে। পরিবার মানবে না, সমাজ কী বলবে, হাজারটা বাধা ছিল। আজকে আমার আপুর হলুদ। কত বছর পর আজকে আমার আপুকে মন খুলে হাসতে দেখেছি। আপুকে হাসতে দেখে আমারও ভালো লাগে। আপু মন খারাপ করে থাকলেও মনে হয় আকাশে কালো মেঘ জমেছে। আপুর আজ হলুদ, আগামীকাল বিয়ে। যেমন ভালো লাগতেছে তেমনি খারাপ লাগতেছে, কারণ আপুর সাথে কাটানো সব মুহূর্তগুলো খুব মিস করব। আপুর সাথে কত হাসি ঠাট্টা তামাশা, মারামারি ভাঙচুর, কত কিছুই না করেছি। আমি কি আপুর ওপর দোষ চাপিয়ে দিতাম? তখন আপু রাগ করে 2-1টা বসিয়ে দিত, তবে কিছু মনে করতাম না। এইগুলো তো বড় বোনের ভালোবাসা, সেগুলো খুব বেশি মিস করব। পরিচয় দেওয়া যাক। আমরা একটা ছোট্ট মহেশখালীতে থাকি। আমি ছায়া ইসলাম, আমার বড় আপু সারা ইসলাম, আমার আম্মু রাশেদা ইসলাম, আমার আব্বু শাহেদ ইসলাম। এটাই হচ্ছে আমার সুখের পরিবার। আমার আব্বু একজন মার্কেটিং ম্যানেজার। আমার পরিবারটি ছোট। আপু আমার ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ করে আমি জিএসসি দেব। আমার আপু চলে গেলে আমার খুব খারাপ লাগবে। আমার খারাপ লাগার চেয়ে বেশি ভালো লাগবে এটা ভেবে যে আপু যাকে ভালোবেসেছে তাকে জীবনসঙ্গী হিসেবে পাবে। আমার আপু অনেক কষ্ট, অনেক কিছুর বিনিময়ে তার ভালোবাসার মানুষটিকে পাবে। আসলে আমার আপুর লাভ ম্যারেজ হচ্ছে। এই লাভ ম্যারেজ বিয়ে নিয়ে আমার আত্মীয় স্বজনের অনেকেই অনেক কিছু বলেছে। সেই সব বাধা অতিক্রম করে অবশেষে আমার আপু মিষ্টি হাসি ফুটেছে। এই হাসি আমার কাছে লাখ টাকার চেয়েও অনেক বেশি দামি। আমার আপুর ভালোবাসার মানুষটিকে পরিচয় করিয়ে দিই। তার নাম আবিদ হাসান। আবিদ ভাইয়ারা 3 ভাই 2 বোন। মায়ের নাম সায়রা খাতুন, বাবা আব্দুল হাসান। আপুর সাথে আবিদ ভাইয়ের দেখা হয় আমার ছোট খালামণির বিয়েতে গিয়ে। তাদের প্রথম দেখা হয় আমার ছোট খালামণির বিয়েতে। আমরা দুজনে শাড়ি পরেছিলাম, কিন্তু কালার ভিন্ন। আপুরটা পিঙ্ক শাড়ি, অফ হোয়াইট হিজাব, ফর্সা গায়ে ফুটন্ত ফুলের মতো লাগছিল। আর আমার ছিল প্যাস্টেল শাড়ি, ক্রিম কালার হিজাব। সব কাজিনরা এক জায়গায় গোল হয়ে বসে গল্প করছি, কারণ আমরা তেমন দেখা পাই না। কোনো উৎসব বা ঈদের সময় সবাই এক হই। কাজিনরা সবাই মিলে হাতের একটা ছবি তুলি। এমন সময় হঠাৎ একটা ছোট্ট বাচ্চা এসে আপুকে বলে, আপু আপনি অনেক সুন্দর। বাচ্চাটার কথা শুনে সব কাজিনরা শব্দ করে হেসে উঠল। বাচ্চাটা মনে হয় বরপক্ষের। আপু বাচ্চাটাকে জিজ্ঞেস করলো, তোমাকে কে বলেছে যে আমি সুন্দর? বাচ্চাটা আর কিছু না বলে চুপচাপ চলে যায়। অন্যদিকে আবিদ ভাইয়া দাঁড়িয়ে আছে। আমরা কেউ খেয়াল করিনি। হঠাৎ আমার চোখ যায় সেদিকে। আমি আপুর কাছে গিয়ে ফিসফিস করে বললাম, আপু ওই ছেলেটা তোমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমার ইশারায় আপু সেদিকে তাকায়। সত্যি ছেলেটি এখনও দাঁড়িয়ে আছে। আপুর চোখ আটকে যায়। আবিদের পরনে পিঙ্ক শার্ট, চারকোল গ্রে ফর্মাল প্যান্ট, ডার্ক ব্রাউন চামড়ার জুতো, ম্যাচিং বেল্ট। চুলগুলো জেল দিয়ে সুন্দর করে পরিপাটি। শ্যামবর্ণের ছেলেটিকে দেখতে পুরো হিরোর মতো লাগছিল। আমি আপুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলি, এভাবে দেখো না, সবাই কি ভাববে? আপু চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে বলে, সবাই ভাববে নাকি তুমি ভাবতেছো? আমি হেসে বললাম, আমি তো ভাববই, কারণ এত বছর পর তোমার চোখে কেউ একজন পড়লো। যাক বাঁচা গেছে, এবার মনে হয় একটা জিজু পাবো। আপু আমাকে চোখ রাঙিয়ে বলে, চুপচাপ থাকো, আর একটা কথাও যেন তোমার মুখ থেকে না বের হয়। আমি তার রাগ দেখে মুখে আঙুল দিয়ে বসে থাকি। কেউ দেখলে বলবে একটা নিষ্পাপ শিশু। গল্প থেকে উঠে আমি আপুকে বলি, চলো খালামণিকে দেখে আসি। কাজিনরা কেউ যাবে না বলল, তাই আমরা 2 বোন গেলাম। গিয়ে দেখি খালামণির সাথে আবিদ কথা বলতেছে। আমাকে আর আপুকে দেখে খালামণি হেসে বলল, এতক্ষণে আসার সময় হলো তোদের 2 জনের? আমরাও হেসে বললাম। ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আমরা 2 জন খালামণির পাশে বসলাম। আমাদের দেখে আবিদ উঠে গেল। আমি আবিদের দিকে তাকিয়ে থাকি, ভাবতেছি কি হলো এটা। এতক্ষণ খালামণির সাথে হেসে হেসে কথা বলছিল, আমাদের দেখে হাসি বন্ধ, সাথে মুখটা উদাস। মনে হয় আমরা গিয়ে তার অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আবিদ উঠে গিয়ে দূরে একটা দোলনায় বসলো, হাতে ফোন নিয়ে কি যেন করতেছে। একটা কথা বলা হয়নি, খালামণির বিয়েটা একটা কনভেনশন
সেন্টারে হচ্ছে, আপু খালামণির সাথে কথা বলতেছে। আমি উঠে গিয়ে আবিদ ভাইয়ের কাছে যাই। আবিদ ভাইয়া আমাকে খেয়াল করেনি। আমি গিয়ে তার পাশে দাঁড়াই। ফোন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কিছু বলবে আমায়? আমি বললাম, কিছু না বললে কি আসতে পারবো না? তিনি ছোট করে কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে থাকি। আমি একবারিয়ে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? তিনি আমার দিকে এক পলক দেখে আবার ফোনে চোখ দিয়ে বলে, তুমি কি আমার সম্পর্কে জানতে এসেছো? আমি তার দিকে তাকিয়ে বললাম, আমার বয়ে গেছে আপনাকে জানার। আমার কথায় তিনি এক সাইডে হাসেন। আমি আর কিচ্ছু বলিনি। কয়েক মিনিট পর তিনি আমায় বললেন, তোমার নাম কি? আমি কিছু একটা ভাবছিলাম, এমন সময় নাম জিজ্ঞেস করায় বলে ফেলেছি, আমার নাম ছায়া ইসলাম। নাম বলার পর তাড়াতাড়ি মুখে হাত দিয়ে ফেলি। আমার অবস্থা দেখে তিনি মজা পেয়ে হাসেন, বলেন, ছায়া ইসলাম খুব সুন্দর। আমি আবিদ হাসান। আমি বললাম, তো আমি কি করব আপনার নাম নিয়ে? তিনি বলেন, একটু আগেই কে যেন বলল আপনার নাম কি? আমি বলি, আমি তো বলিনি। তিনি বলেন, তাহলে ভূত বলেছে? এখানে কি ভূত আছে নাকি? এত বড় ছেলে ভূতকে ভয় পায়, ন্যাকামি। আমার কথা শুনে তিনি হাসেন। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি রিলেশন করেন? আসার পর থেকে দেখতেছি ফোনে কি যেন করতেছেন। কাউসার, আপনি কি রিলেশন করেন? আসার পর থেকে দেখতেছি ফোনে কি যেন করতেছেন। আমার কথা শুনে আবিদ ভাইয়া আমার দিকে তাকাই, হঠাৎ বলে উঠল, তোমাকে কি আমার সম্পর্কে জানতে বলা হয়েছে? আমাকে কেন আপনার জানতে ইচ্ছে করবে? দুনিয়াতে কি আর মানুষ নাই? তিনি এক সাইডে হাসলেন। দুনিয়া বলতে পারবো না, তবে এখানে আমি আছি। আপনি আছেন তো কি হয়েছে? কিছু হয়নি মিস। আবিদ ভাইয়া সিরিয়াস হয়ে গেল। তোমার আপু কি বলেছে আমার বিষয়ে জানার জন্য? আমার আপুর আর কোনো কাজ নেই? আচ্ছা শোনো, একটা কথা বলি, নিজের মধ্যে রাখবে, তোমার আপুকেও বলবে না, সময় নিয়ে বলবে, কেমন? ওনার কথা শুনে আমি বেকুব হয়ে গেছি। আমাকে চুপচাপ দেখে তিনি বললেন, এখন এই অবস্থা, পরের লাইন বললে নাকি প্যানিক অ্যাটাক করবে। না, করব না, আমি যথেষ্ট সাহসী। বলেন। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি তোমার আপুকে লাইক করি। করতেই পারেন, আমার আপুকে সবাই লাইক করে। কি? সবাই লাইক করে মানে? তোমার আপুও কি ওদের সবাইকে লাইক করে? কেন করবে না? সবাই আপুকে ভালোবাসে, তো আপু কেন বাসবে না? আমাকেও অনেক ভালোবাসে। কে বাসে? পরিবার নাকি অন্যরা? আরে না, পরিবারের সদস্যরা। যাক বাঁচা গেছে। তিনি একটা শ্বাস ফেললেন। না হলে আমি শেষ হয়ে যেতাম। বাঁচা গেছেন মানে? আপনাকে আবার কে মারতে চাই? তোমার আপু ছাড়া? দূর থেকে যে অবস্থা, কাছে থাকলে না জানি কী হতো। বুঝলাম না। সত্যি কথা বলেন তো। আমি ঠিক করে বলতেছি, কিন্তু তোমার ছোট মাথায় ঢুকতেছে না। সব বুঝিয়ে বলেন। আচ্ছা, এটাই লাস্ট। আমি তোমার আপুকে পছন্দ করি। পছন্দ বলে ভুল হবে। আমি সারাকে। এটুকু বলে চুপ হয়ে গেল আবিদ ভাইয়া। আজকে প্রথম দেখলাম মেয়েটা কেমন, ব্যবহার কেমন, কিছু না জেনে পছন্দ করেন? ফাজলামো করছেন? শুধু পছন্দ না, অনেক ভালোবাসি। আজকে থেকে না, অনেক আগে থেকেই সারা ইসলামের প্রেমে পড়েছি আমি। এসব কী বলছেন? মাথা ঠিক আছে? সব ঠিক আছে। অনেক আগে বলতে কখন থেকে? পরে বলবো। এখন তুমি বলো, সারা কি কারোর সাথে রিলেশন করে? মিথ্যে বলবে না। আমি চুপ করে থাকি। শুধু আসলে করতে থাকলে নকলের কি হবে? আমি চোখ বন্ধ করে ফেললাম। আপুকে অনেক আগে থেকেই একজন পছন্দ করে, কিন্তু যাকে পছন্দ করে তার নাম ঠিকানা কিছু জানে না। এছাড়া আপুর আর কোনো ছেলের সাথে কথা বলে না। ও, সে অন্য কাউকে পছন্দ করে আমার মতো? আমি পছন্দ করি তাকে, আর উনি পছন্দ করে যার নাম ঠিকানা জানে না। সে হচ্ছে আমার জীবনের প্রথম ভালোবাসা, আমি তার জীবনের দ্বিতীয়। মন খারাপ করবেন না। ওপরে একজন আছেন, তিনি সব ঠিক করেন। তিনি রাতের আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকলেন। যদি সত্যি ভালোবাসেন তাহলে হার না মেনে এগিয়ে যান। সফলতা আসতেও পারে। চেয়ে যাব সারা জীবন। পেয়ে গেলে আমি সবচেয়ে সুখী মানুষ। আর না পেলে আমার মতো হতভাগা আর একটাও নেই। আমি আপনার সাথে আছি।
আপনি আমার জিজু হিসেবে একদম পারফেক্ট। আমার কথা শুনে হেসে ফেললেন। এখনও প্রেমে পড়া হলো না, কথা হলো না, সেখানে জিজু বলতেছো? ওভাবে আরও অনেক কথা হলো। শেষে তিনি বললেন, ছায়া, তোমার কোনো অ্যাকাউন্ট আছে? না থাকলে স্যার সব অ্যাকাউন্ট আমাকে দাও। তোমার জিজু হয়ে তারপর শান্তি হব। আপুর আছে, আমার নাই। ওকে, ওর আমার নেই, আপুর আছে। ওকে, তোমার আপুরগুলো দাও। আপনার ফোনটা দেন, আমি দিচ্ছি। না বলে ফোনটা আমার হাতে ধরিয়ে বলল, তাড়াতাড়ি দাও, সময় নেই। একটু পর তোমার আন্টির বিদায় হবে। আমি কিছু না বলে ফোনটা নিয়ে সর্বপ্রথম ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট দিই, তারপর এক এক করে সবগুলো অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠাই আপুকে। আমার কাজ শেষ। ফোনটা দিয়ে বলি, সাবধানে করবেন, যেগুলো ভাবতেছেন সেগুলো। আপু যেন কিছু না জানে। আবিদ ভাইয়া ছোট করে বলে, তুমি এত ভেবো না, এখন যাও, তোমার আপু তোমাকে খুঁজবে। কখন থেকে আসছো সে খেয়াল আছে? আমার তো মনে ছিল না, আমি তো ভুলে গেছি মিস সারা ইসলাম আমাকে খুঁজবে। আমার কথা শুনে হেসে ফেললেন আর বলল, যাও যাও, না হলে পাগল হয়ে যাবে। আমার মনে হয় সারা আর তুমি জিএফ এবং বিএফ, সারাক্ষণ আঠার মতো লেগে থাকে। আমি শব্দ করে হাসতে হাসতে বললাম, আপনি কি আমাদের এই রিলেশন দেখে জেলাস করলে করতে পারেন। আমাদের সম্পর্কটা কখনো বিচ্ছিন্ন হতে দেব না। আমরা দুই বোনের মধ্যে কাউকে আসতে দেব না। তো আমি কি ভিলেন হয়ে গেলাম? ভিলেন তো আপনি। উড়ে এসে জুড়ে বসেছে আমাদের জীবনে। ওকে ভিলেন হলে ভিলেন। তুমি দেখে নিও, এই ভিলেনই তোমার আপুকে ভিলেনের বউ করে নিয়ে যাব। আসছে আমার ভিলেন জিজু। আবিদ ভাইয়া দাঁড়িয়ে বলল, আমাদের সবার কাছে যাওয়া উচিত। আমিও উঠে দাঁড়াবো। তখনই আপুর কণ্ঠ শুনতে পেলাম, ছায়া, ছায়া তুই কোথায়? আমি আপুর ডাক শুনতে পেয়ে বললাম, এই যে আপু, আমি এখানে। আপু আমার দিকে এগিয়ে আসতে আসতে বলতে লাগলো, তুই এখানে কি করতেছিস? আমি তোকে পুরো হল খুঁজেও পাচ্ছি না। চোখ রাঙিয়ে কথাগুলো বলল আপু। খেয়ালই করেনি যে এখানে আমি একা নই, আরও একজন আছে সেটা। আপুর আসার একটু আগে আবিদ ভাইয়ার ফোনে একটা কল আসছে, তাই ভাইয়া একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করে। সেজন্য আবিদ ভাইয়াকে দেখেনি আপু। আপু আমার পাশে এসে কিছু বলবে, হঠাৎ আবিদ ভাইয়াকে দেখে আর কিছু বলিনি। আমি কিছু বলতে যাব, তখন আমার চোখ পড়ে দুজনের উপর। একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি তাদের এমন রিয়াকশন দেখে নিজেও হাসলাম। কিছুটা দূরে গিয়ে দুজনের একটা ছবি নেই। আবার দুজনের পাশে এসে দাঁড়িয়ে দুজনের সামনাসামনি দাঁড়িয়ে আছে, আর আমি মাঝখানে হাত নাড়িয়ে বললাম, যেভাবে তাকিয়ে আছেন দুজন মনে হয় চোখ দিয়ে গিলে খাবেন। আমার কথা শুনেই সামনে থেকে সরে যাই। আমি মুচকি মুচকি হাসতেছি। আমাকে হাসতে দেখে আপু চোখ রাঙিয়ে দিয়ে বলে, পাগলের মতো হাসতেছিস কেন? এমনি। কেন আপু, হাসতে পারবো না নাকি? কারো মুখে কোনো কথা নেই। আমি বলে উঠলাম, আমার মনে হয় তোমাদের আগেও দেখা হয়েছে। আই অ্যাম রাইট আপু? বলো না, চুপ করে আছো কেন? কিছুক্ষণ পর আপু বলল, না, এটাই আমার প্রথম দেখা, আমি ওনাকে আগে কখনো দেখিনি। আবিদ ভাইয়া বলে ওঠেন, হয়তো আমাদের আগে কোথাও না কোথাও দেখা হয়েছে। আমি আসি, অনেক সময় চলে গেছে। কথাগুলো বলে তিনি চলে যান। আমি আপুকে বললাম, আপু সত্যি করে বলো তো, আগে কখনো এই ছেলেটিকে দেখেছিলে তুমি? বলেছি তো না। আর এই ছেলেটিকে আমি কোথাও দেখব? তুই বল। আর তোকে এগুলো নিয়ে ভাবতে হবে না। চল, আন্টি তোকে খুঁজছে। কথা ঘোরানোর চেষ্টা করবে না। আমি জানি তুমি এই ছেলেকে আগে দেখেছো। বলো আপু। চুপ করে আছো কেন? বলো, দেখেছো বলো। কিছুক্ষণ চুপ থেকে ছোট করে বলল, কোথায়, কিভাবে, কখন? বাসায় গিয়ে বলবো সব কিছু, এখন চল। ওকে, বাসায় গিয়ে যদি না বলো তাহলে আমি ছায়া তোমার কী অবস্থা করি? ওকে বলবো বাবা এখন। তো এখান থেকে চল। দুজনে একসাথে চলে গেলাম আন্টির ওখানে। সবাই মিলে আন্টির সাথে কথা বলতে বলতে সময় যে চলে গেছে তার কোনো মাথা ব্যথা নেই কারোর। দেখতে দেখতে চোখের সামনে সময় হয়ে গেছে আন্টিকে বিদায় দেওয়ার। সবার চোখে জল। পরিবারের সদস্যদের মধ্যে একটি সদস্য থাকবে না। নানু ভাই, নানুমণি, আম্মু আরও অনেকেই কান্নায় ভেঙে পড়ে। কেউ তাদের আদরের মেয়েকে, আবার কেউ তাদের আদরের ছোট বোনকে বিদায় দিয়ে দেবে। ইচ্ছে করে ও আর বাড়িতে ছুটে আসতে পারবে না। মেয়েদের জীবন এমন কেন?
মেয়েদের নিজস্ব কোনো ঘর থাকে না কেন? বিদায়ের অশ্রু যেমন সত্যি, তেমনি সত্যি এক নতুন সংসারের মিষ্টি সূচনা। সুখে থেকো আন্টি, তোমার নতুন জীবনেই। একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে গড়ে তোলো নিজেকে। আমি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি, অবশেষে আন্টির বিয়েটাও হয়ে গেল। খুব মিস করব তোমায়, সবাইকে অনেক মিস করবে তোমাকে। আমি আর আপুর কথা তোমার খুব মনে পড়বে। তখন আমরা কি করব? তখন তো আর যখন তখন চলে যেতে পারবো না তোমার কাছে। আন্টি কান্না করার পর সেন্সলেস হয়ে যায়। তাকে সেন্সলেস অবস্থায় গাড়িতে তোলে। এক এক করে সব গাড়িগুলো তাদের নিজেদের গন্তব্যে যেতে শুরু করে। পেছন থেকে সবাই তাদের যাওয়ার সাথে পথে অশ্রুভেজা চোখ নিয়ে তাকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত গাড়িগুলো দেখা যায়। কনের বিদায় হয়ে গেছে। আশেপাশে যত আত্মীয় স্বজন আছে তারা এক এক করে চলে যাচ্ছে। আবার সকাল আসবে বলে দূরে যারা আছে তারা আগামীকাল চলে যাবে, সাথে আমরাও। বড়রা কাজে ব্যস্ত আর আমরা ছোটরা যে যার রুমে চলে যাই। সবাই খুব ক্লান্ত, একটু রেস্ট নেওয়ার প্রয়োজন। আমার সব কাজিন বোনরা রুমে ঢুকবো এমন সময় আমার কিছু একটা মনে পড়ায় আমি রুমে ঢুকি না। আমি একটু আসতেছি বলে সেখান থেকে চলে আসি। রুম থেকে বেরিয়ে সোজা চলে যাই ওইখানে যেখানে আবিদ ভাইয়ের সাথে কথা বলেছি। সেখানে এসে একটা উঁচু গাছের নিচে দাঁড়াই। ডান হাতটা দিয়ে জিনিসটা নিয়ে বলি, তোকে এখানে রেখে গেছি একটা কারণে, কিন্তু সেটার কিছু হলো না। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।